সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি প্রীতলি মোদক, আজকের এই বিশেষ ওয়েবিনারের সঞ্চালক। আজকের আলোচনার বিষয় অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া, দি বিবেকানন্দ ব্লুপ্রিন্ট। স্বামী বিবেকানন্দের ভাবনা, দর্শন এবং ভারত গঠনের রূপরেখা নিয়ে এই আলোচনা আমাদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। আজকের আলোচনার সম্মানিত বক্তা ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী। তিনি রায়থিনী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের পোস্ট ডক্টরাল ফেলো হিসেবেও যুক্ত রয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও ভারতীয় ভাবধারার ওপর তার গভীর গবেষণা ও অভিজ্ঞতা আমাদের আজকের আলোচনাকে সমৃদ্ধ করবে। আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বক্তা ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিনটা একটুখানি শেয়ার করে নিই, তারপরে আমাদের আলোচনা শুরু করব। স্ক্রিনে আসছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আমরা এই যাবৎকাল ধরে স্বামীজিকে নিয়ে কখনো আলোচনা করেছি এবং শেষ একটা সেশনে আমরা স্বামীজির কিছু স্মৃতি কথা পড়ছিলাম, স্বামীজি সম্বন্ধে অন্যান্য যারা লিখেছেন তাদের। আমরা আজকে থেকে স্বামীজির একটি বক্তৃতার সিরিজ নিয়ে আমাদের কাজ শুরু করব। কাজ বলতে সেখান থেকে তার কিছু কিছু অংশ বিশেষ পাঠ করা এবং এক একদিন এক একটি বক্তৃতা নিয়ে কিছুটা আলোচনা করা। এই বক্তৃতার যে সিরিজ, এটা আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত। ইংরেজিতে আমরা তাকে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া এই বলে জানি। বাংলায় ভারতে বিবেকানন্দ নামে এই সংকলনটি প্রকাশিত হয়েছে। প্রায় 29টি বক্তৃতার সংকলন আমাদের এই সিরিজে। আজকে তার প্রথম যে বক্তৃতা, সেই বক্তৃতা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ পাশ্চাত্যে সাফল্যের পর আমেরিকা এবং ইংল্যান্ডে নানা বক্তৃতামালার শেষে স্বামীজি 1897 সালের 15ই জানুয়ারি ভারতীয় ভূখণ্ডে এসে পৌঁছলেন। সে সময় কলম্বো এসে তিনি নামলেন। এই মুহূর্তটা কেমন সেটা আমরা একবার সেই সময়কার কলম্বো থেকে প্রকাশিত দু একটি পত্রিকায় যা প্রকাশিত হয়েছিল সেটা একটু জেনে নেব। প্রথমে আমরা ফিরে যাচ্ছি যেখানে অনিবার্যভাবে আমাদের প্রায় ফিরে যেতে হয়, বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষের দ্বিতীয় খণ্ড। সেখানে একদম শেষ দিকে একটি চ্যাপ্টার আছে, তার নাম বিবেকানন্দ কি জয়। সেই চ্যাপ্টারের শুরুতে শঙ্করী প্রসাদ বসু তৎকালীন কলম্বোয় প্রকাশিত দ্য সেলন ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকায় লেখা একটি রিপোর্ট থেকে কিছু অংশ বাংলায় অনুবাদ করছে। কর্ণবধিরকারী হর্ষধ্বনির মধ্যে স্বামীজি উঠে দাঁড়ালেন, অভিনন্দনের উত্তর দিলেন তার একান্ত নিজস্ব ভঙ্গিতে, অনবদ্য চিত্তহারী বাগ্মিতায়।
অত্যন্ত সহজ সুরের কথাগুলি তরঙ্গে তরঙ্গে যেন ভাসিয়ে নিয়ে গেল বিরাট জনতার হৃদয়াবেগকে। ভাষণান্তে স্বামীজি অপূর্ব আলোকোদ্ভাসিত সুন্দর সজ্জিত ভবনটিতে প্রবেশ করলেন। এখানেও আবার তার কণ্ঠে পরিয়ে দেওয়া হলো একখানি মালা, বসানো হলো আসনে। বাইরে কিন্তু জনতার বৃদ্ধি হচ্ছে ক্রমেই, তারা স্থান ত্যাগে রাজি নয়, অনেকেই আবার তার দর্শন চায়। তখন স্বামীজি বেরিয়ে এলেন, সন্ন্যাসীর রীতিতে তাদের অভিবাদন করলেন, বললেন, আমি সেনাপতি নই, রাজা নই, ধনী নই, কিছু নই, আমি শুধু সন্ন্যাসী, দরিদ্র ভিখারি সন্ন্যাসী। আমার জন্য এই সংবর্ধনা, এ কি আমার জন্য, না আমি যে আদর্শের জন্য দাঁড়িয়ে আছি তার জন্য? এ কি ভারতের পরম আদরের একান্ত হৃদয়ের আধ্যাত্মিকতার জন্য নয়? হে ভারত, ভুলো না তোমার আধ্যাত্মিকতাকে। হে ভারত, ভুলো না তোমার চির সম্পদকে। শঙ্করী প্রসাদ বসু এই অংশটা অনুবাদ করেছেন আমাদের জন্য। কাজেই আমরা জানতে পারি যে খুব রাজকীয় নায়কোচিত অভ্যর্থনা স্বামীজি পেয়েছিলেন, এবং এই কলম্বোয় এই অভ্যর্থনার প্রত্যুত্তর হিসেবে প্রথম যে বক্তব্য রাখলেন, যে বিষয় রাখলেন বক্তব্য, সেটি হলো ইন্ডিয়া দ্য সেক্রেড ল্যান্ড। এই ছিল বক্তব্যের বিষয়বস্তু। আমরা এই যে প্রথম, দ্য ফার্স্ট লেকচার আফটার কামিং ফ্রম দ্য ওয়েস্ট, সেই প্রথম বক্তৃতার বিষয় নিয়ে আজকে আমরা অল্প কিছু কথা বলবো। এই পুরো যে লেকচারের সিরিজ, লেকচার ফ্রম কলম্বো, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এর ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে ভারতবর্ষের প্রতি স্বামী বিবেকানন্দের অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। ভারতবর্ষকে তিনি কি পরিমাণ শ্রদ্ধা করতেন, কি সাংঘাতিক ভালোবাসতেন। এক জায়গায় আমরা স্বামীজি সম্বন্ধে পড়ি, ভারতবর্ষ তার সর্বপ্রিয় দিবাস্বপ্ন এবং সবচেয়ে বড় দুঃস্বপ্ন একসাথে ছিল। ভারতকে যেমন তিনি ভালোবাসতেন, ভারতের দোষ নিয়ে তিনি ততটাই বিব্রত হতেন, ততটাই আঘাত পেতেন। তো সেই ভালোবাসার যে মাতৃভূমি, সেখানে ফিরে আসছেন বিবেকানন্দ, এবং স্বভাবতই প্রশ্ন এসে পড়ে, ভারতকে কি কারণে স্বামী বিবেকানন্দ এই রকম শ্রদ্ধা বা ভালোবাসার নজরে দেখতেন। আমরা মোটামুটি যদি স্বামীজির গোটা জীবন একটুখানি খুঁজে দেখি, আমরা চারটে কারণ মোটামুটি খুঁজে পাব। তার প্রথম কারণটা হচ্ছে অবশ্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, যার সম্বন্ধে স্বামীজি নিজে বলেছিলেন যে তিনি 51 বছরের জীবনে ভারতের 5000 বছরের অধ্যাত্ম জীবনকে যেন তুলে ধরেছিলেন, তিনি যেন এমবডি করেছিলেন তার 50-51 বছরের জীবনে ভারতের 5000 বছরের আধ্যাত্মিক ইতিহাসকে। কাজেই শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসা নরেন্দ্রনাথ দত্তের কাছে এবং ভবিষ্যতে স্বামী বিবেকানন্দের কাছে ভারতকে জানারই সামিল ছিল, 1 নম্বর। 2 নম্বর, ঠাকুরের দেহ রক্ষার পর 1886 সাল থেকে 1893 অবধি, অর্থাৎ আমেরিকায় যাওয়ার আগের মুহূর্ত অবধি, এই কটা বছর ধরে স্বামীজি মেন্ডিকেন্ট মঙ্ক বা রমতা যোগী, যাকে আমরা বলি ভ্রাম্যমান সন্ন্যাসী, সেই রূপে সারা ভারত ঘুরেছিলেন এবং বেশিটাই পদব্রজে ঘুরেছিলেন। আর ঠিক সেই সময় ভারতের সাধারণ মানুষের সঙ্গে তার যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, সেইগুলো তাকে সাহায্য করেছিল ভারতকে চিনতে। ভারতকে তিনি যেভাবে চিনেছিলেন, সেই চেনাটাই আস্তে আস্তে উন্মোচিত হবে এই লেকচারে
অর্থাৎ স্বামীজির এই ফার্স্ট লেকচারে কলম্বোয় এবং এর পরবর্তী বক্তৃতাগুলোতেও। তৃতীয় কারণ হিসেবে অনেকে চিহ্নিত করেন, যথার্থভাবে চিহ্নিত করেন, যে ভারতকে পাশ্চাত্য দেশগুলো, পাশ্চাত্য সমাজ যেভাবে দেখত এবং ভারতের প্রতি পাশ্চাত্যের রেসপন্স যেমন ছিল, সেটা কিন্তু স্বামীজিকে প্রভাবিত করেছিল ভারতকে নতুন ভাবে জানার জন্য। স্বামীজি সবসময় মনে করতেন যে একটা আউটসাইডারের পার্সপেক্টিভ খুব ম্যাটার করে। আমি নিজে যেখানে বসবাস করছি, যার সান্নিধ্যে সংস্পর্শে বড় হয়ে উঠছি, তাকে যদি একজন বাইরের মানুষ, একটি বাইরের দেশ তাকে দেখে তার নিজের মতো করে এবং দেখে তার সম্বন্ধে কিছু ধারণা তৈরি করে, সেই ধারণার মূল্য আছে। কেন মূল্য আছে? এক নম্বর, ওই পাশ্চাত্য দেশ অজ্ঞানতাবশত ভারত সম্বন্ধে যা যা ভুল কথা বলেছে, ভুল ধারণার প্রচার করেছে, তাকে আমি যে কিনা ভারতে রয়েছি, ভারতে বড় হয়ে উঠেছি, ভারতকে আরো ঘনিষ্ঠভাবে জেনেছি, আমি তাকে প্রপারলি কাউন্টার করতে পারবো, অর্থাৎ ভারতকে প্রপারলি ডিফেন্ড করতে পারবো। এবং একই সঙ্গে যেসব দোষ, যেসব খামতি আমার দেশের, আমার নিজের চোখ এড়িয়ে গেছে বা অভ্যাসবশত এ তো এরকমই হয় বলে আমি মেনে নিয়েছি, বাইরের সমাজ, বাইরের দেশ যদি চোখে আঙুল দিয়ে সেই দোষগুলি আমাকে দেখিয়ে দেয়, তাহলে আমার পক্ষেও সেগুলো অ্যাকসেপ্ট করা এবং সেগুলো রেকটিফাই করা, সেগুলো শুধরে নেওয়া আরো বেশি ভালোভাবে সম্ভব। এই যে অ্যাকসেপ্ট করা, নিজের দেশের খামতি অ্যাকসেপ্ট করা, এটা একটা হাম্বলিং এক্সপিরিয়েন্স, যা যা আমাকে নত করে, একটা সেলফ অ্যাসেসমেন্ট বা আত্মসমীক্ষার জায়গা খুলে যায়। এবং স্বামীজির আত্মসমীক্ষা যে কি ভয়ানক সে আমাদের সকলের জানা। তার সবচেয়ে বড় প্রমাণ স্বামীজির চিঠিপত্র। আর চতুর্থ কারণ হিসেবে আমরা মোটামুটি মনে করতে পারি যে স্বামীজির নিজস্ব আধ্যাত্মিক যে উপলব্ধি, তা তাকে বিশ্বাস করতে সাহায্য করেছিল যে ভারতকে তিনি অন্য যে কোনো দেশের তুলনায় একটু অন্য চোখে, একটু অন্য উচ্চতায় দেখতেন, অ্যাজ আ স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন্ড ল্যান্ড। এমনি এমনি নয় কিন্তু, ভারতে জন্মেছি বলে ভারতকে উচ্চ আসনে বসাচ্ছি, স্বামীজি ঠিক এরকম মানুষ ছিলেন না। He was extremely emotional, he was extremely sentimental about India, but at the same time he was not impractical. ভারতের মধ্যে, ভারতের ইতিহাসে স্বামী বিবেকানন্দ যেভাবে এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং খুঁজে পেয়েছিলেন, সেটা তিনি তৎকালীন আর কোনো দেশের ইতিহাসে আধ্যাত্মিকতায় পাননি। সেই কারণে তিনি ভারতকে একটা অন্য পজিশনে রেখেছিলেন। মোটামুটি এই চারটে কারণ আমরা স্বামীজির ভারত প্রেম, দেশপ্রেম, ভারতের প্রতি তার যে অগাধ শ্রদ্ধা, সেটার কারণ হিসেবে খুঁজে পাই। কলম্বোয় দেওয়া এই বক্তৃতার শুরুতেই স্বামীজি ভারতের অবস্থান স্পষ্ট করছেন ভারতবাসীর কাছে। এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ স্বামীজির কাছে। বিদেশে বিদেশে গিয়ে ভারতের কথা বলা একরকম ইন্টেনশন থেকে, একরকম উদ্দেশ্য থেকে। ভারত এবং ভারতের যে স্পিরিচুয়াল ওয়েলথ, অধ্যাত্ম সম্পদ, সেটা নিয়ে যে যে জাতি এখনো জানে না, ইগনোরেন্ট বা সন্দিহান, বা তাদের নিজস্ব প্রোপাগান্ডার বশবর্তী হয়ে তারা হয়তো মানুষের কাছে ভারত সম্বন্ধে ভুল ধারণা প্রেরণ করেছে, তাদেরকে ভারতের ব্যাপারে অ্যাওয়্যার করা ছিল স্বামীজির বিদেশে গিয়ে কাজ। ভারতকে এমন একটা পজিশনে উন্নীত করা যেখান থেকে অন্য দেশ বা অন্য জাতির সঙ্গে একটা ট্রানজাকশন, একটা লিয়াজর জায়গা তৈরি হতে পারে, একটা লেনদেন, যোগাযোগ তৈরি হতে পারে। এতদিন অবধি ভারতে সেটা বিশেষ একটা ছিল না। ভারত নিজেকে খুব ইনসুলেট করে রেখেছিল।
যেন আত্মগোপন করে থাকা। এবং পাশ্চাত্য নিজের জ্ঞান চর্চার মাধ্যমে ভারতের যাপনকে ভালোভাবে বুঝতে পারেনি। পাশ্চাত্যের যে গ্রোথ অফ নলেজ সেটা একমুখী, ভারতের গ্রোথ অফ নলেজ ভিন্নমুখী। এই দুটো মুখ যেহেতু কখনো ম্যাচ করছে না, কোইনসাইড করছে না, সেই জন্য পাশ্চাত্য দেশের পণ্ডিতদের পক্ষে তাদের পাণ্ডিত্য প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও এটা দোষের নয় এটা ভেবে নেওয়া যে পাশ্চাত্যের যে নলেজ, পাশ্চাত্যের যে ডিসকোর্স, সেটা ভারতকে সঠিকভাবে সম্যকভাবে বুঝতে পারেনি। কাজেই পাশ্চাত্যের কাছে ভারতের যে স্পিরিচুয়াল হেরিটেজ এবং ওয়েলথ, এর প্রচার করা বিবেকানন্দের পক্ষে বিশেষভাবে প্রয়োজনীয় ছিল। এক অর্থে ওয়েস্টকে যেন তিনি কনজিউমার হিসেবে সচেতন করছেন যে তারা ভারতের থেকে কি কি এক্সপেক্ট করতে পারে এবং তার মধ্যে থেকে তারা নিজেদের চাহিদা অনুযায়ী কি কি নিতে পারে। স্বামীজি পাশ্চাত্যকে যেন সচেতন করছেন যে তারা কনজিউমার এবং ভারত হচ্ছে প্রোভাইডার। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি, ভারত সম্বন্ধে ভারতবাসীর ধারণা কিন্তু খুব উচ্চ শ্রেণীর ছিল না। ভারত সম্বন্ধে পাশ্চাত্যের ধারণা তো ছিলই না, উচ্চ শ্রেণীর বলার অপেক্ষা রাখে না, এমনকি ভারতবাসীর ধারণা ভালো ছিল না। তার এক নম্বর কারণ আমরা সকলেই জানি, কলোনিয়াল প্রজেক্ট। যে ক্ষমতাবান পাশ্চাত্য তাদের ভারত সম্বন্ধীয় যে ধ্যান ধারণা ভারতবাসীর কাছে প্রচার করেছিল, হ্যামার করেছিল বছরের পর বছর, দশকের পর দশক, এবং হ্যামার করে করে ভারতবাসীকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছিল, ঠিক যেভাবে মিথ থেকে 10 বার রিপিট করলে সেটা সত্যি হয়ে যায়, সেইভাবে ভারতবাসী এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে ভারতের কোনো ইতিহাস নেই, ভারতের কোনো গৌরবময় অধ্যায় অতীতে নেই। কেন এত সহজে ভারতবাসী পাশ্চাত্য থেকে এই কথাটা বিশ্বাস করে নিয়েছিল? তার কারণ অন্য কিছু বিশ্বাস করার মতো তাদের হাতে সে সময় কিছু ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এই যে আমরা বা স্বামী বিবেকানন্দ বারবার বলে চলেছেন ভারতবর্ষ হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলথের খনি, কিন্তু ভারতবর্ষ যে স্পিরিচুয়াল ওয়েলথের খনি, সেটার ধারণাটা কিন্তু আবদ্ধ ছিল দীর্ঘদিন অবধি ব্রাহ্মণ শ্রেণীর হাতে। এবং নিম্নতর যে শ্রেণীরা সমাজের, তারা ব্রাহ্মণদের দ্বারা বা অন্যান্য উচ্চ শ্রেণীর দ্বারা নিপীড়িত হতে হতে নিজেদের প্রায় এক প্রকার পশু ভাবা শুরু করেছিল, মনুষ্যতর ভাবা শুরু করেছিল। যে স্পিরিচুয়াল ওয়েলথ ভারতের গর্বের জায়গা, তার কোনো প্রতিফলন কিন্তু সমাজে সেই নিম্ন শ্রেণীর মানুষেরা কোনোদিন দেখেনি। যে কারণে স্বামীজির কথা উঠে আসছে একটা চিঠিতে যে আমাদের শাস্ত্রে মহাসাম্যবাদ, কাজে মহাভেদ বুদ্ধি। তাই পাশ্চাত্য যখন এসে ভারতকে তার দাস বলে প্রচার করলো, বলল যে শিক্ষার আলোক ভারতে এসে পৌঁছয়নি, গরিব, তার নিজের অবস্থার দিকে তাকিয়ে সেটাকেই কিন্তু মেনে নেওয়া সমীচীন বলে মনে করেছিল। তৎকালীন যুব সমাজও তার চারপাশে সমাজের এই চেহারা দেখতে অভ্যস্ত। একদিকে বাহ্যিক আড়ম্বর পূর্ণ একেবারে পূজা অর্চনার সমারোহ, আর অন্যদিকে সমাজে মানে মানুষে মানুষে একেবারে অমানবিক আচরণ দেখে যারা এই যুব সমাজের মধ্যে অপেক্ষাকৃত রিফাইন্ড, এডুকেটেড, তারা কিন্তু ক্রমশ ইন্ডিয়ান কালচার ছেড়ে ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকলো, ক্রিশ্চিয়ানাইজড হলো অনেকে, অনেকে ব্রাহ্ম সমাজে যোগ দিল। ফলে ভারতবাসীরও নিজের দেশের প্রতি ছিল একটা সার্বিক অশ্রদ্ধার দৃষ্টিভঙ্গি, আর নিজেদের প্রতি ছিল
আত্মবিশ্বাসের প্রভূত অভাব। কাজেই বহির্বিশ্বের ভারত সম্বন্ধে যে অজ্ঞানতা, অজ্ঞতা, সেটা এবং নিজের সম্বন্ধে ভারতের যে আত্মবিশ্বাসহীনতা বা অশ্রদ্ধা, এই দুটো চ্যালেঞ্জ ভারতকে সেই সময় ওভারকাম করতে হতো। কাজেই কনজিউমার বা বেনিফিশিয়ারি হিসেবে ওয়েস্ট যদি বা রেডি হয়ে থাকে ভারতের থেকে কিছু গ্রহণ করতে, থ্যাঙ্কস টু স্বামী বিবেকানন্দ, তিনি ওই 93 থেকে 97 অব্দি যা করেছেন ওয়েস্টে, সেটার উপর ভিত্তি করে ভারতকেও তো দাতার আসনে বসতে হবে। তা না হলে তো একদিক হাত পেতে রইলে তো হবে না, অন্যদিককে তো দেওয়ার জায়গায় যেতে হবে। না হলে আদান প্রদানের জায়গাটা কিন্তু তৈরি হয় না। আর দাতার আসন গ্রহণ করা তখনই সম্ভব যখন আমি কনফিডেন্ট এই জায়গায় যে দেওয়ার মতো সম্পদ এবং সামর্থ্য আমার আছে। আমি নিজেই যখন নিজেকে একরকম পরমুখাপেক্ষী করে রেখেছি, কোন রকম আত্মশ্রদ্ধাই নেই আমার, তখন খেলাটা কিন্তু দ্বিগুণ কঠিন। পাশ্চাত্যে ভারতের অধ্যাত্ম সম্পদের প্রচার এবং প্রশংসা স্বামীজি যখন করছেন, করে যখন 1897 সালে এই দেশে ফিরছেন, তার আগে থেকেই তিনি খুব ভালো করে জানেন যে তিনি ফিরে আসছেন এমন এক দেশের কাছে, এমন এক জাতির কাছে, যার কাছে আমাদের জীবন রহস্যের সবচাইতে কাঙ্ক্ষিত চাবিকাঠিটা থাকা সত্ত্বেও, যে চাবিকাঠির জন্য আজ পৃথিবী প্রায় কাঙাল, সেটা থাকা সত্ত্বেও, সেটা জেনেও সেই জাতি, সেই দেশ খেলা শুরুর আগেই হেরে বসে আছে। এরকম একটি দেশের কাছে, ভারতবর্ষের কাছে স্বামীজি এসে পৌঁছচ্ছেন। কাজেই ইগনোরেন্স বা মিসআন্ডারস্ট্যান্ডিং কে দূর করা, বহির্বিশ্বের ইগনোরেন্স, বহির্বিশ্বের মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলোকে দূর করা অপেক্ষাকৃত সোজা। যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, ইতিহাসের সঠিক কথন, তার মধ্য দিয়ে সবকিছুকেই কাজে লাগানো যায় সেটা দূর করতে। কিন্তু একবার ভেবে দেখুন, যার আত্মবিশ্বাস চলে গেছে, তার বিশ্বাস ফিরিয়ে আনা, আত্মশ্রদ্ধা ফিরিয়ে আনা, এটা কিন্তু শত গুণে কঠিন। কারণ তার মূল সমস্যা ইন্টেলেকচুয়াল নয়। এটা কোনো ইন্টেলেকচুয়াল ব্লক নয় যে অমুক অমুক বই পড়ে, অমুক যুক্তি দিয়ে, অমুক তথ্য দিয়ে আমি সেটাকে সরিয়ে দিলাম, রিমুভ করে দিলাম। এই সমস্যা সাইকোলজিক্যাল। সে যে অজ্ঞান এমন কিন্তু নয়, সে হীনমন্যতায়। তাই স্বামীজির জীবনে কঠিন কাজের তো কোনোদিন অভাব হয়নি। একার জোরে পাশ্চাত্যে গিয়ে ভারতের প্রচার করা যদি কঠিন হয়ে থাকে স্বামীজির কাছে, তার চেয়ে বহু গুণ কঠিন কাজ অপেক্ষা করছিল তার মুক্তে দেশে ফেরার জন্য। তাই এখনো এই আজকের দিনেও স্বামীজি সেই কাজ করে চলে যাওয়ার এতদিন পরেও অনেকে অবাক হন যে স্বামীজি ওই আমেরিকা আর ইউরোপের অভিজ্ঞতার পরেও ভারতে ফিরে এলেন কেন, এই ভেবে। 1893 থেকে 96 এর মধ্যে বিদেশে স্বামীজির জীবন একরকম কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। নানা জায়গায় ঘুরে ঘুরে প্রচারের কাজ তিনি করলেন, দারুণ সব ভক্ত শিষ্যদের পেলেন, একটা সচ্ছল জীবন অব্দি তার জন্য অপেক্ষা করছিল। যদি তিনি ওই কোট আনকোট আজকের দিনের গুরু হয়ে থাকতে চাইতেন, সেই সুযোগ কিন্তু বিলক্ষণ ছিল বিবেকানন্দের কাছে। কিন্তু গুরু তো বিবেকানন্দ হতে চাননি, তিনি বরাবরই চেয়েছেন ভারতবর্ষের সন্তান হতে। তাই তার পক্ষে ফিরে না আসাটা অপশন ছিল না, তাকে ফিরে আসতেই হতো। যদি ফিরে না আসতেন, তাহলে তিনি নিজেই নিজের চোখে বিশ্বাসঘাতকে পরিণত হতেন।
নিজের দেশকে অপরচুনিস্টিক ভাবে ব্যবহার করা বা অ্যাবান্ডন করে চলে যাওয়া কোনোটাই বিবেকানন্দের ধাতে ছিল না, সম্ভব হতো না তার দ্বারা। কাজেই ভারতে ফিরে তার মূল কাজ কি হতে চলেছে তা ঠিক করে নিয়েছিলেন স্বামীজি। সেটা কি? টু গিভ ইন্ডিয়া ব্যাক হার লস্ট ফেথ। এই ছিল স্বামীজির চোখে ভারতে ফিরে তার প্রধান কাজ, টু গিভ ইন্ডিয়া ব্যাক হার লস্ট ফেথ। এবং সেটা তিনি শুরু করলেন কলম্বোতে তার প্রথম বক্তৃতার মধ্য দিয়েই, কোনো রকম সময় নষ্ট না করে। সংবর্ধনা পেয়েছেন বলে ধন্যবাদ জ্ঞাপন করে মঞ্চ থেকে নেমে যাবেন এমন মানুষ বিবেকানন্দ নন। ভেবে দেখুন, তৎকালীন সময়ে যদি আমরা নিজেদের বসাতে পারি, আমরা ভেবে দেখতে পারি যে 4 বছর একজন মানুষ বিদেশে থেকে এত বড় বড় কাণ্ড ঘটিয়ে এলে সাধারণত দেশের মানুষ মুখিয়ে থাকে যে তার মুখে বিদেশের কথা শুনবো, এবং স্বদেশ সম্বন্ধে ধারণা যদি একটু খারাপ থাকে তাহলে স্বদেশের নিন্দে করব, আর বিদেশের প্রশংসা শুনতে আমরা মুখিয়ে থাকবো। দেশে ফিরে এলে আজ অব্দি এই আমাদের স্বভাব। এবং বিবেকানন্দ অদ্ভুতভাবে ঠিক এই সুযোগটারই যেন অপেক্ষায় ছিলেন। তিনি এই সুযোগটাই নিলেন। তিনি জানতেন যে দেশকে এই আত্মবিশ্বাসহীনতার যে জড় অবস্থা বা জীবনমৃত পরিস্থিতি, সেখান থেকে জাগিয়ে তুলতে হলে প্রথমেই একটা সজোরে ধাক্কা প্রয়োজন। যুক্তি তর্ক আলোচনা হবে পরে, সময় আছে। আগে প্রয়োজন ঘুম ভাঙানো, এবং সেটার জন্য বিবেকানন্দ যে পথটা অবলম্বন করলেন সেটাকে আমরা বলতে পারি তার শক থেরাপি। বিবেকানন্দের শক থেরাপি কিরকম? আচ্ছা, শক থেরাপি বলতেও এখানেও কিন্তু বিবেকানন্দের অরিজিনালিটি আছে। শক থেরাপি দিলেন ঠিকই তিনি, আমরা আসবো সেই শক থেরাপিটা কেমন, কি ছিল এক্স্যাক্টলি সেটার আলোচনায়। কিন্তু তার আগে বলি, বিবেকানন্দের অরিজিনালিটি কোন জায়গায় ছিল জানেন? বিবেকানন্দ কামস উইথ জিরো নেগেটিভিটি, which seems utterly impossible, almost absurd at the present. ভাবা যায় না আজকের দিনে পজিটিভিটি, পজিটিভ ক্রিটিসিজম, এইটা বার করে আনাই সাংঘাতিক ব্যাপার, হিউমাঙ্গাস টাস্ক। নেগেটিভিটি মুড়ি মুড়কির মতো বিলোচ্ছে, হরির লুটের বাতাসা নেগেটিভিটি। এবং এটা আজকের বলে নয়, দীর্ঘ দীর্ঘ দিন ধরে ইট ইজ অলওয়েজ ভেরি ইজি টু প্রিচ নেগেটিভিটি, and it is always very easy to overpower a slow positive process with a rapid negative process. স্বামীজি শক থেরাপি দিলেন। শক থেরাপি বললেই আমাদের প্রথমে মনে হয় ইট মাস্ট বি সামথিং ভেরি নেগেটিভ, কোনো বকুনি, তিরস্কার কিছু হবে। স্বামীজির শক থেরাপির বিষয়টাই ছিল এটা যে ইট উইল বি উইদাউট এনি নেগেটিভিটি। যে কিছু ধারণায় স্বামীজির একেবারে বদ্ধমূল বিশ্বাস ছিল, তার একটা ছিল এই যে নিন্দা, সমালোচনা বা কটূক্তি, এই তিনটে জিনিসের কোনো একটা দিয়েও কখনো কোনো ভালো কাজ হয় না, কোনো পজিটিভ চেঞ্জ সম্ভব নয়। কি কি? নিন্দা, সমালোচনা, কটূক্তি, এই দিয়ে কখনো কোনো পজিটিভ চেঞ্জ, ভালো কাজ সম্ভব নয়। কাজেই তার লেখা বক্তৃতা, চিঠি থেকে এরকম পাতার পর পাতা উদাহরণ বার করে আনা যায় যেখানে আমাদের বোধ বুদ্ধি অনুযায়ী সমালোচনার যথেষ্ট সুযোগ আছে বলে আমাদের মনে হচ্ছে হয়তো। কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও স্বামীজি কিন্তু তা করেননি, কারণ তাতে মানুষটিকে ডিসকারেজ করা হবে এবং তাকে প্রকারান্তরে এগোনোর পথে বাধা দেওয়া হবে। এমনকি আমাদের স্বামীজির দিকেও তাকাতে হবে না, আমাদের চারদিকে যদি আমরা তাকাই এরকম কত কত ঘটনা আমরা আমাদের ছাত্রছাত্রীদের চারদিকে ঘটতে দেখব, যেখানে কোনো একজন হয়তো কোনো একটি বিষয়ে দুর্বল, সেই দুর্বলতা নিয়ে তার শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় স্বজন, পরিচিত সবাই তাকে
ডিসকারেজ করছে, খোঁটা দিচ্ছে, তোর হবে না, তুই পারবি না, এটা তোর দ্বারা হবেই না, তুই কেন এটা নিলি, কেন এই সাবজেক্টটা পড়লি, ইত্যাদি ইত্যাদি, তারা এত শাসন করেও তাকে দিয়ে কিছুতেই ওই পাশ নম্বরটা তোলাতে পারছেন না। অথচ একেবারে নামগোত্রহীন কোনো একজন শিক্ষক হয়তো তাকে একদিনের জন্য বলেছিলেন যে হ্যাঁ তুমি পারছো, আর একটুখানি ভালো করতে হবে তোমায়। কেবলমাত্র হয়তো এই কথাটাই তাকে ভালোর দিকে ঠেলে দিল। এরকম উদাহরণ আমাদের চারদিকে প্রচুর পড়ে আছে। আমার কলেজ জীবন থেকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমাদের কলেজে অনার্সের পাশাপাশি দুটো পাস সাবজেক্ট পড়তে হতো। আমাদের ছিল ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স। এর মধ্যে পলিটিক্যাল সায়েন্স বিষয়টায় আমার এক বন্ধু, তার দুর্বলতা ছিল। সে পলিটিক্যাল সায়েন্সে কখনোই খুব গ্রাস্প করতে পারতো না, অসুবিধে হতো, পরীক্ষায় সেটা প্রতিফলিত হতো স্বাভাবিকভাবেই। এবং সে যখন দেখছে যে তার পক্ষে গ্রাস্প করা সম্ভব হচ্ছে না, এদিকে পরীক্ষাতে তো পাশ নম্বর তুলতে হবে, সে কিসের আশ্রয় নিল? সাধারণত এইসব ক্ষেত্রে বেশিরভাগ ছেলেমেয়েরা যে যার আশ্রয় নিয়ে থাকে সেটা হচ্ছে ওই ছোট ছোট চিরকুট তৈরি করা, উত্তর লিখে নিয়ে যাওয়া। সেকেন্ড সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট অব্দি সে কিন্তু এইভাবে মোটামুটি উতরে যেতে লাগলো। কিন্তু সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা, অর্থাৎ সেকেন্ড ইয়ার ফাইনালের ঠিক আগে যে পরীক্ষাটা হবে, যেখান থেকে ফাইনালে পাঠানো হবে, সেই পরীক্ষায় গিয়ে সে ওরকম একটি চিরকুট থেকে উত্তর লিখতে লিখতে ধরা পড়ে গেল পরীক্ষা হলে। এবং ধরা পড়ে গেল মানে ধরা তো পড়লই, তার সেই চিরকুট খাতার সাথে স্টেপল করা হলো, সেই খাতা জমা নিয়ে নেওয়া হলো, তাকে বকাঝকা মারধর করে বার করে দেওয়া হলো। এবং আমরা যারা সেই ঘরে ছিলাম বাদ বাকিরা, আমরা ভাবলাম তার হয়তো পড়াশুনো শেষ হয়ে গেল। কারণ ওই নরেন্দ্রপুরের মতো পরিবেশে এই ধরনের একটা কিছু ধরা পড়া মানে সাংঘাতিক একটা ইস্যু, সেটা নিয়ে তোলপাড় হয়ে যেতে পারে। যাই হোক, তারপর কদিন চুপচাপ, হঠাৎ একদিন শুনলাম যে আমাদের সেই বন্ধুটিকে আহ, আমাদের পলিটিক্যাল সায়েন্সের মাস্টারমশাই তিনি ডেকেছেন প্রিন্সিপাল মহারাজের উপস্থিতি। তখন প্রিন্সিপাল মহারাজ স্বামী সুপর্ণানন্দজি। তো সেই বন্ধু খুব ভয় ভয় গেছে, পেছনে আমরা আছি, আমরা দরজার বাইরে দাঁড়িয়ে আছি, সেই বন্ধুটি ভেতরে ঢুকেছে, প্রায় কাঁপতে কাঁপতে ঢুকেছে সে। কারণ সে জানে এই তার এই কলেজের শেষ কিছু মুহূর্ত। মাস্টারমশাই বসেছিলেন সত্যদার পাশে। মাস্টারমশাই তাকে বললেন যে এইটা তোর খাতা, এইখানে এই চিরকুট স্টেপল করা আছে, আমি তোর কাছ থেকে কিচ্ছু জানতে চাইবো না, তুই শুধু আমার কাছে নিঃশর্তে স্বীকার কর যে এই কাজটা তোর করা। বন্ধুটি কোনো উপায়ান্তর না দেখে একেবারে মাথা নিচু করে স্বীকার করলো যে হ্যাঁ স্যার, এটা আমারই তৈরি করা চিরকুট, আমিই করেছিলাম পরীক্ষায় পাশ করার জন্য। মাস্টারমশাই বললেন ঠিক আছে, তুই আয়। সত্যি কথা বলতে আমার সেই বন্ধুটি আশা করেনি যে এরপরে আর কিছু তাকে জিজ্ঞেস করা হবে না। সে যখন কিছুটা হতভম্ব হতমত হয়ে ফিরছে, তখন মাস্টারমশাই তাকে আবার ডাকেন। ডেকে যে কথাটা বলেন সেটা হচ্ছে এই, আমার এখনো স্পষ্ট মনে আছে, আমরা বাইরে থেকে শুনছি সেই কথাটা। মাস্টারমশাই বলছেন যে তুই বললি বটে এটা তোর কাজ, কিন্তু আমি বিশ্বাস করি না তুই এরকম কোনো কাজে যুক্ত থাকতে পারিস, তোকে আমরা পরীক্ষায় বসতে দেব। এই বলে তিনি বন্ধুটিকে ফেরত পাঠিয়ে দিলেন। আমার নিজের চোখে দেখা সেই বন্ধুটি যখন সেকেন্ড ইয়ারের শেষে আমাদের ফাইনাল পরীক্ষা হলো, সেই ফাইনাল পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্স পেপারে সে একদম টপ স্কোরার না হলেও প্রথম দু তিনজনের মধ্যে তার নম্বর উঠে এসেছিল। আমার এখনো সেটা মনে আছে। সম্ভবত আমার সেই বন্ধুর মধ্যে এই ভাবনাটা কাজ করেছিল যে আমি নিজের প্রতি কতটা বিশ্বাস হারিয়ে, কতটা শ্রদ্ধা হারিয়ে, কতটা আত্মবিস্মৃত হয়ে
এরকম ভাবে চুরি চামারি করে উত্তর লেখার চেষ্টা করতাম। আমার মাস্টারমশাই তিনি অবধি বলছেন তিনি বিশ্বাস করেন না আমি এরকম কোনো কাজে যুক্ত থাকতে পারি। তিনি যদি আমার ওপর এতটা বিশ্বাস রাখতে পারেন, আমি তাহলে কেন নিজের ওপর রাখতে পারবো না? এই হচ্ছে পজিটিভ ক্রিটিসিজম, এই হচ্ছে পজিটিভ চেঞ্জ। সেদিন মাস্টারমশাইও তাকে এ নিয়ে ধমকাধমকি করেননি, সেদিন স্বামী সুপর্ণানন্দ মহারাজও তাকে কলেজ থেকে রাস্টিগেট করে দেননি। তারা তাকে আরেকটা সুযোগ দিয়েছিলেন। এবং আমাদের ভারতীয় আধ্যাত্মিকতা ইজ অল অ্যাবাউট দিস সেকেন্ড চান্স। ভারতীয় আধ্যাত্মিকতা সবসময় বলে একবার হয়নি, পরের বার চেষ্টা করো, আবার হবে। সেখানে কোনো কনক্লুসিভ দাড়ি পিরিয়ড বসিয়ে দেওয়া হয় না। কাজে এরকম ঘটনা আমাদের চারদিকে প্রচুর আছে। কাজে এই হলো স্বামীজির পথ। তার দুটো উপায়, একটা হচ্ছে প্রেজ, আর একটা হচ্ছে পজিটিভ ক্রিটিসিজম। এই দুয়ের মধ্যে দিয়ে স্বামীজি এগোতেন। যেখানে যেখানে যতটা সম্ভব মানুষকে উৎসাহ দেওয়া এবং কোথাও তার খুঁত ধরলেও তিরস্কার করলেও পাশাপাশি আরো ভালো হওয়ার পথটা বলে দেওয়া, এটা ছিল স্বামীজির পথ। কাজেই কলম্বোয় মানুষের সঙ্গে কথা বলতে বলতেও স্বামীজি যখন এই শক থেরাপি ব্যবহার করলেন, একবারের জন্য এই পজিটিভিটি থেকে কিন্তু তিনি সরলেন না। কোনো নিন্দা নয়, কোনো কটু কথা নয়, দেখো বিদেশ কত ভালো আর আমরা কি হতদরিদ্র, এই ধরনের কোনো আলোচনা নয়। কেবল ধরে ধরে ভারতের আত্মশক্তির জায়গাগুলো ভারতবাসীকে স্মরণ করিয়ে দিলেন বিবেকানন্দ। তাই যখন ওই ভারতের শ্রোতারা অনুমান করছেন যে বিবেকানন্দ বিদেশের কথা বলবেন, বিদেশ থেকে ফিরে এসে বিবেকানন্দ অনর্গল বলে গেলেন ভারতের কথা। ভারতের প্রতি তার সমস্ত শ্রদ্ধাটুকু কোন রকম কার্পণ্য না করে একেবারে উজাড় করে দিয়েছেন বিবেকানন্দ এই লেকচারে তার কথায়। বিদেশে কি হয়েছে না হয়েছে সে নিয়ে প্রায় কিছুই বললেন না, বরং নিজের জীবনে উচ্চতম স্থান দিলেন ভারতবর্ষকে। বললেন শুধু তাকেই যে ভারতের কাছে ফিরে আসতে হয়েছে তাই নয়, সারা পৃথিবীকে ফিরে আসতে হবে ভারতের কাছে। এসে দু হাত পেতে গ্রহণ করতে হবে ভারতের মহান আধ্যাত্মিক দানকে। ভারত সেই দৃশ্যে ভারত নেবে এমন একটা দাতার আসন, যে দান একমাত্র প্রাচ্যই যুগ যুগ ধরে দিয়ে গেছে সারা বিশ্বকে, সারা পৃথিবীকে। সে হলো আধ্যাত্মিক দান। সাম্য, ঐক্য, শান্তি এবং সহাবস্থানের কথা যে দানের মূল সম্পদ, সকলের মধ্যে পরিব্যাপ্ত সেই এক এবং অদ্বিতীয় শক্তির কথা যে দান বলে, যে শক্তির কথা জানলে হিংসা এবং বিদ্বেষ যায় এবং সমদর্শন আসে, সেই দান ভারতবর্ষকেই দিতে হবে আবার, সভ্যতাকে যদি বেঁচে থাকতে হয়। আর ভারতবর্ষ যে আবার দাতার আসন গ্রহণ করতে পারে, তারও যে কোনো অবদান রাখার থাকতে পারে, এই প্রায় অলীক কথাটা আবার মানুষকে স্মরণ করানো, বিশ্বাস করানো ছিল ভারতে ফিরে এসে বিবেকানন্দের প্রথম কাজ। ভারতে ফিরে এসে বিবেকানন্দ, আমরা বলি ভারতে ফিরে এসে তার প্রথম বড় কাজ কি? মঠ তৈরি করা। 1897 সাল 1 মে বলরাম বসুর বাড়ি, স্বামীজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদরা সেখানে একজোট হয়েছে, হয়ে মঠ তৈরির একটা প্রস্তাবনা রাখছেন, সেই নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। না, তার আগে আরো বড় কাজ। সেটা কি? ভারতকে তার এই হৃত গৌরব স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া যে তুমি কেবলই হাত পেতে থাকা ভিক্ষুক নও, তুমি সেই রাজা, রবীন্দ্রনাথের কৃপণ কবিতার যে রাজা,
যে ওরকম হাত বাড়িয়ে দিয়ে মাঝে মাঝে বলে আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, এবং তারপরে যখন তার দান বাকি বিশ্ব পায় তখন সেই বিশ্ব বলে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ভারতবর্ষের পজিশন বিবেকানন্দের কাছে সেই রকম। এই যে শক থেরাপির কথা বলছিলাম, শক থেরাপির এক্সটেন্টটা আমরা বুঝতে পারবো এবার ভারতবর্ষকে নিয়ে বলা স্বামীজির একেবারে প্রথম কিছু কথায় এই লেকচারে। ভারতকে অন্ধকারে নিমজ্জিত দেশ বললেন না, শুধু সাধারণ কোনো দেশের মর্যাদা দিলেন না, ভারতের জন্য যে কথাটা বিবেকানন্দ ব্যবহার করলেন সেটা হলো পুণ্যভূমি। ভারতকে পুণ্যভূমি বলে অভিহিত করলেন। যে জায়গাটায় বিবেকানন্দ এই কথাটা বলছেন আমি এবার সেটা আমাদের এই প্রথম লেকচারটা থেকে পড়ে শোনাচ্ছি একটু। আচ্ছা, যে এই লেকচারগুলোতে ইংরেজি বাংলা দুয়েই অ্যাভেলেবল। যেরকম বলছিলাম, ইংরেজিতে লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, বাংলায় উম, ভারতে বিবেকানন্দ। আর যদি কমপ্লিট ওয়ার্কস এর মধ্যে খুঁজতে হয়, এটা ইংরেজিতে তৃতীয় খণ্ডে পাওয়া যাবে আর বাংলায় পঞ্চম খণ্ডে পাওয়া যাবে। কিন্তু যেহেতু অরিজিনালি এই লেকচারগুলো স্বামীজি ইংরেজিতে দিয়েছিলেন, আমি স্বামীজির অরিজিনাল লেকচারের ভাষাকেই ফলো করছি আমাদের ক্লাসে পড়ার জন্য। অনুবাদটা আমি আপাতত সরিয়ে রাখছি, সেটা আমরা নিজেরাই পড়ে নিতে পারবো। কারণ স্বামীজির ইংরেজিও একটা মানে শোনার মতো পড়ার মতো বিষয়। স্বামীজি বলছেন তার কথা শুরু হওয়ার এক দুটো সেন্টেন্স পরেই, ফর্মারলি I thought as every Hindu thinks that this is the Punya Bhumi, the land of karma. Today I stand here and say, with the conviction of truth, that it is so. If there is any land on this earth that can lay claim to be blessed Punya Bhumi, to be the land to which souls on this earth must come to account for karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, above all, the land of introspection and of spirituality. It is India. এই ছিল ভারত সম্বন্ধে স্বামীজির প্রথম কথা 1897 সালে এই দেশে ফিরে। ভারতকে তিনি সংজ্ঞায়িত করছেন, ভারতকে তিনি রিডিফাইন করছেন এই কথাগুলোর মধ্যে। কতগুলো বিষয় স্বামীজি তুলে ধরলেন খেয়াল করি আমরা। পুণ্যভূমি তো বললেনই, তার পাশাপাশি বললেন পৃথিবীতে এমন কোন দেশ যদি থেকে থাকে যেই দেশে যার ঈশ্বরাভিমুখে মন হয়েছে, গতি হয়েছে, তাকে আসতেই হবে। যে দেশে মানব সভ্যতা, জেন্টলনেস, কোমলতা, জেনারসিটি, ঔদার্য, পিওরিটি, পবিত্রতা, কামনেস, শান্ত স্বভাব, এই সব কিছুতে একটা উচ্চ স্তরে পৌঁছেছে, সেই মুহূর্তে নয় কিন্তু। এটা 1897 এর ভারত এগুলো খুব উচ্চ স্তরে আছে এমন নয়। ভারতের ইতিহাস দেখায় ভারত এগুলোয় কখনো না কখনো সেই উচ্চ স্তরে আসীন ছিল, অবস্থান করছিল। এবং লাস্টে বলছেন দ্য ল্যান্ড অফ ইন্ট্রোস্পেকশন অ্যান্ড অফ স্পিরিচুয়ালিটি, ইট ইজ ইন্ডিয়া। প্রশ্ন উঠতে পারে এখানে যে বিবেকানন্দ ভারতকে যেভাবে দেখাচ্ছেন এই প্রথম কথায়, এবং তৎকালীন ভারতের সত্যি সত্যি যা অবস্থা যেটা এক্ষুনি আমরা বলছিলাম, তাতে কি এটা মনে হওয়া খুব ভুল যে বিবেকানন্দ ভারতের প্রতি বায়াসড ছিলেন এবং ভারতের একরকম অন্ধভক্ত ছিলেন? সেটা কি মনে হওয়া খুব ভুল? মনে হতেই পারে, মনে হলে কোনো তাতে দোষ নেই, কিন্তু আমাদের এই এতদিনকার বিবেকানন্দ পাঠের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আমাদের জানায় বিবেকানন্দ যথাযথ যুক্তি
যুক্তি ব্যতীত কোনো কথা বিশেষ বলতেন না। লুজ কমেন্ট করা তার স্বভাব ছিল না। তাই ভারতকে পূর্ণভূমি বলে তিনি যে ভূয়সী প্রশংসা করলেন এখানে, তাকে কিভাবে দেখা যায় এটা একটুখানি ভেবে দেখার বিষয়। কারণ অনেস্টলি সেই সময় ভারতে যেসব কাজ হচ্ছে তার ভিত্তিতে ভারতকে পূর্ণভূমি বলা সত্যি খুব কঠিন। এক নম্বর, আমরা দেখছি তৎকালীন সামাজিক ইতিহাস এবং অবস্থাকে আমরা আমাদের চোখ দিয়ে যখন স্বামীজিকে পড়ছি, আমাদের মাথায় তো কাজ করছে ওই সময় সামাজিক পটভূমি, ওই সময় ঐতিহাসিক ঘটনাগুলো। আমরা দেখছি তৎকালীন সামাজিক ইতিহাস বা অবস্থাকে। আর স্বামীজি কি দেখছেন এই কথা যখন বলছেন, পূর্ণভূমি যখন বলছেন, স্বামীজি দেখছেন ভারতের দীর্ঘকালীন আধ্যাত্মিক ইতিহাস এবং সম্পদ। সেই ইতিহাস ও চর্চা ভারতকে পূর্ণভূমিতে পরিণত করেছে স্বামীজির চোখে। এবং সেই অধ্যাত্ম সম্পদের ওপর ভিত্তি করে ভারতবাসীর নবজাগরণ প্রয়োজন, ভারতের পুনর্নির্মাণ প্রয়োজন। কেবল সামাজিক স্তরে পুনর্নির্মাণ খুব সাময়িক, অস্থায়ী। আমরা সামাজিক স্তরে, রাজনৈতিক স্তরে যদি দেখি, আমরা দেখতে পাই সেটা কতটা অস্থায়ী। অধ্যাত্ম সম্পদই বাহ্যিক বদলকে নয়, একেবারে মানুষের যে কোর এসেন্স, মানুষের অন্তরাত্মা, তাকে বদলাতে পারে, স্বামীজি বলছেন। তাই সেই বদলকেই তিনি কাঙ্ক্ষিত বলে মনে করছেন সেই সময়। আর দ্বিতীয়, কেন এরকম কথা বলছেন, ভারতকে হঠাৎ পূর্ণভূমির আসনে বসিয়ে দিলেন কেন? নাই বলতে পারতেন, একটু রাগঢাক রেখে বলতে পারতেন, আর একটু প্র্যাকটিক্যালি বলতে পারতেন। কিন্তু ভারতকে তিনি একেবারে শুরুতেই এক দুটো সেন্টেন্স যেতে না যেতেই পূর্ণভূমি বলে ডিক্লেয়ার করে দিলেন। কেন? কারণ স্বামীজির সেই কথা এর আগেও আমরা কোনো না কোনো আলোচনায় বলেছি, এখানে আবার বলছি। স্বামীজি বলতেন যে অন্ধকার ঘরে দাঁড়িয়ে হাজারবার যদি আমি ঘরটা অন্ধকার, ঘরটা অন্ধকার, ঘরটা অন্ধকার বলে চিৎকার করতে থাকি, তাতে ঘরটা আলোকিত হয়ে যায় না। ঘরটা অন্ধকার কতদিন ধরে, কিভাবে অন্ধকার হলো, কি কি করলে অন্ধকার হওয়া এড়ানো যেত, যত যাই আলোচনা করে নিই না কেন আমি, শেষ অবধি ঘরের অন্ধকার দূর করতে হলে একটি কাজই করতে হবে, সেটা ছাড়া গতি নয়। সেটা কি? আলোটা জ্বালতে হবে। আলো জ্বালার আগে মোমবাতি, দেশলাই, সমস্ত কিছুর ইতিহাস পড়ে ফেললেও ঘর অন্ধকার দূরীভূত হবে না, ঘর আলোকিত হবে না। তাই দেশের ক্ষেত্রেও অনেক দিনের জমাট বাঁধা অন্ধকারে স্বামীজি কি করলেন? স্বামীজি আলোটা জ্বাললেন। যতই অলীক অবাস্তব লাগুক ভারতকে এই পূর্ণভূমি বলার কথাটা, প্র্যাকটিক্যালি সেই স্বপ্নের ভারতের মেটেরিয়ালাইজেশন যতটাই দূরে থাকুক না কেন সেই সময়, এমনকি আজকের সময়েও, তার সামনে উপস্থিত অজস্র যে মনোবলহীন ভগ্ন মনোরথ দেশবাসী, তাদের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি আস্থা হারিয়ে ফেলা যে দেশবাসী, তাদেরকে আত্মশ্রদ্ধায় আবার প্রতিষ্ঠা করার কাজ স্বামীজি শুরু করলেন এই মর্মে, ভারতকে রিডিফাইন করার মধ্যে দিয়ে। তাই জন্য ওই শক থেরাপির প্রয়োজন ছিল। প্রথমেই আলোটাকে এমন উচ্চতায় বসিয়ে দেওয়া যে সেখান থেকে খারাপের কথা মাথায় আসা মুশকিল। আলোটা জ্বালতে হবে, সে পর মুহূর্তে যদি নিভেও যায়, জ্বালতে হবে। মাইক্রো সেকেন্ডের জন্য ঘর যদি আলোকিত হয়, সেটাও আলোকিত হওয়া। বিবেকানন্দ সেইটা করছেন। কাজে এই আন্ডারস্ট্যান্ডিং সমেত আমরা যদি ভারতকে বোঝার কাজে অগ্রসর হই, তাহলে আমাদের এটা বুঝতে খুব অসুবিধে না হওয়ারই কথা যে ভারতের বিচিত্রতা প্রচুর, কিন্তু তার মধ্যেও কোথাও একটা ঐক্যের সুর বইছে। সেই অতুল প্রসাদের যে গান, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মিলন, মহান মিলন কি? সমস্ত বৈচিত্র্য নিয়েও ভারতের ভিন্ন ভিন্ন জাতি
একই সত্য উদ্ঘাটনের দিকে এগিয়ে চলেছে। যে স্বামীজি মাঝে মাঝেই তার বিভিন্ন লেখায় বক্তৃতায় শিব মহিম্ন স্তোত্রের কথা বলতেন। স্বামীজির খুব প্রিয় একটি স্তোত্র। কলম্বোর এই সমাবেশেও স্বামীজি সেই শিব মহিম্ন স্তোত্রের কথা বলছেন প্রসঙ্গক্রমে, এবং বলছেন কোথায়, ভারত আত্মাকে বোঝানোর জন্য। সেই জায়গাটা একবার আমরা একটু দেখি স্বামীজি যে ভাষায় বলছেন। The one great lesson, therefore, that the world wants most, that the world has yet to learn from India, is the idea not only of toleration but of sympathy. সহ্য নয় গ্রহণ, সহ্য নয় সহানুভূতি। স্বামীজি বলছেন, well has it been said in the Mahimna Stotra, as the different rivers taking their start from different mountains, running straight or crooked, at last come unto ocean, so, O Shiva, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead unto thee. Though they may take various roads, all are on the way. Some may run a little crooked, others may run straight, but at last they will all come unto the Lord, the One. এই কথা স্বামীজি ভারত আত্মাকে ডিফাইন করতে গিয়ে বলছেন। যাই হোক, ভারত সম্বন্ধে এই ধারণা নিয়ে এই বক্তৃতা যদি এবার আমরা পড়ি, আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে যে কোন মর্মে বিবেকানন্দ জাগাতে চেয়েছিলেন এই দেশকে এবং দেশবাসীকে। সম্পূর্ণ লেকচার তো এত সংক্ষিপ্ত পরিসরে আমরা পড়তে পারবো না, সম্ভব নয়। তাই প্রাথমিকভাবে আমরা ফোকাস করব এই কলম্বোর বক্তৃতার মধ্য দিয়ে স্বামীজি ভারত সম্বন্ধে এবং ভারতবাসীর কর্তব্য সম্বন্ধে কি কি কথা বা কি কি বিষয় বিশেষভাবে উত্থাপিত করেছিলেন সেগুলো দেখতে। একেবারে পয়েন্ট ওয়াইজ দেখবো আমরা। আজকে হয়তো একটি পয়েন্ট নিয়েই আলোচনা হবে, বাকি সময় আমরা এই আলোচনা, বুঝতেই পারছেন এটা একটা সিরিজ শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া নিয়ে। কাজে এটা চলতে থাকবে, আমরা এটাকে স্পিল করে দেব নেক্সট ক্লাসে, নেক্সট সেশনে। আমরা দেখবো যে স্বামীজি ভারত সম্বন্ধে, ভারতবাসীর কর্তব্য সম্বন্ধে কি কি বিষয় আমাদের সামনে উত্থাপিত করছেন। সেই অংশগুলোর মধ্য দিয়ে আমরা পরিচিত হব আমাদের এই লেকচারের সঙ্গে। প্রথম যে পয়েন্টটা স্বামীজি বলছেন এই লেকচারে, সেটা কি, যে মানব সভ্যতার ইতিহাসে সব দেশ, সব জাতি নিজের প্রকৃতি অর্থাৎ নেচার এবং নিজের সামর্থ্য এবিলিটি অনুযায়ী অবদান রেখেছে। ভারতও তার ব্যতিক্রম নয়। তবে মানব সভ্যতা ভারতের কাছে বিশেষভাবে ঋণী, কারণ নানা দেশ ও জাতির মধ্যে ভারতই একমাত্র যে নিজের ভাবনা ও ভাব প্রচার ও প্রসার ঘটাতে কখনো কোনো দমনমূলক, পীড়নমূলক নীতির আশ্রয় নেয়নি বা বলপূর্বক কাউকে নিজের মত গ্রহণ করতে বাধ্য করেনি। এটা হচ্ছে ভারতের প্রথম বৈশিষ্ট্য স্বামীজির চোখে। স্বামীজি বিদেশ ঘুরে এসেছেন, পাশ্চাত্যে ঘুরে এসেছেন। পাশ্চাত্যের দেশগুলি, সেখানে দে আর কনকারিং রেসেস, কনকারিং নেশন। অন্য দেশের উপর আধিপত্য বিস্তার করে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি সবার কাছে বিজ্ঞাপিত করে। কিন্তু স্বামীজি ভারতকে দেখেছেন, তার দীর্ঘ আধ্যাত্মিক ইতিহাস, তার দীর্ঘ সময় জুড়ে সারস্বত চর্চার, বোধ চর্চার যে ইতিহাস, সেটা কিন্তু কখনো কোনো দমনমূলক বা পীড়নমূলক নীতির আশ্রয় নেয়নি বা বলপূর্বক কাউকে
নিজের মত গ্রহণ করতে বাধ্য করে। এই যে পয়েন্টটা স্বামীজি বললেন বা স্বামীজির লেকচার থেকে আমরা পেলাম ভারত সম্বন্ধে, সেটাকে সাবস্টেন্সিয়েট করার মতো, সেটার প্রামাণ্য কথা এই লেকচারে কি আছে আমরা একটুখানি দেখে নেব। স্বামীজি বলছেন, ideas after ideas have marched out from her, her মানে ইন্ডিয়া, have marched out from her, but every word has been spoken with a blessing behind it and peace before it. We, of all nations of the world, have never been a conquering race, and that blessing is on our head, and therefore we live. অন্যের অসুখে নিজের সুখী হওয়া, অন্যের দুঃখে নিজের সুখী হওয়া অভিশাপ কুড়ানোর স্বামী। স্বামীজি বলছেন, ভারত সৌভাগ্যবান, ভারত সৌভাগ্যবতী যে তাকে এরকম কোনো অভিশাপ কোনোদিন কুড়োতে হয়নি। সে কোনোদিন কোনো দেশের ক্ষতি চেয়ে নিজেকে ভালো জায়গায় প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে পড়েনি। সে কখনো কারুর মৃত্যুতে নিজের ঐশ্বর্য প্রকাশ করেনি। ভারতের অধ্যাত্ম ইতিহাসের পাতায় পাতায় যেসব কথা লেখা আছে, যেসব সত্য আমাদের ঋষিরা আমাদেরই মতো এই শরীরে বসবাসকারী মানুষেরাই কোনো না কোনো সময় লিখে গেছেন, সেখানে কেবলমাত্র শান্তির কথা আছে, আশীর্বাণী আছে। এইটি ভারতের প্রথম বিশেষ একটি বৈশিষ্ট্য। ইন্ডিয়া হ্যাজ নেভার বিন আ কনকারিং নেশন। আমরা আজকে এই জায়গায় থামি, কারণ পরের পয়েন্টটা ধরলে আবার আরো কিছুটা সময় চলে যাবে, এবং পরের পয়েন্টটা ধরলেও যে এই আলোচনা আজকে শেষ করতে পারবো এমন তো নয়। এরকম বেশ কয়েকটা পয়েন্ট বিবেকানন্দের লেকচার থেকে আমরা পাই ভারত সম্বন্ধে, যেগুলো দিয়ে ভারতকে চেনার কাজটা আমরা শুরু করতে পারি, যেগুলো দিয়ে ভারতকে চেনানোর কাজটা স্বামী বিবেকানন্দ 1897 সালের 15ই জানুয়ারি কলম্বোয় দাঁড়িয়ে শুরু করেছিলেন। আজকে এতটা অবধি থাক, আমাদের নেক্সট সেশনে আমরা এটা নিয়েই আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ।